3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। দমদম শিল্পাঙ্গন আয়োজিত চতুর্থ বার্ষিক চতুর্থ পর্যায় অর্থাৎ শেষ পর্যায়ের মৈত্রী নাট্য উৎসব আয়োজিত হলো প্রসেনিয়াম আর্ট সেন্টারে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস পাল মহাশয়। শুনে নেব তার মুখ থেকেই কিছু কথা এবং দেখব নাটকের ক্ষুদ্র অংশ। আমরা শুরু করি যেরকম অঙ্কন, সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র এসবের মধ্যে এগুলো যেরকম ছিল আজও আছে। তারপরে পরপর করে যুক্ত হলো এই নাট্যচর্চা 2010 সালে। তারপরে শুরু হলো আমরা শর্ট ফিল্ম প্রোডাকশন হাউস, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, এবং আমাদের একটু ভিউটা আমরা ভিশনটা বলে দিই। আগামী দিনে আমাদের কথাবার্তা চলছে হচ্ছে ফিচার ফিল্মে আমরা হাত দেবো, এরকমই একটা টেন্ডেন্সি চলছে। তো আমাদের ফেসবুকে গেলে একটু আমরা যে কিছু কিছু বই মানে শর্ট ফিল্মগুলো দেওয়া আছে, ভিডিও অ্যালবাম দেওয়া আছে, দেখতে পাবেন। তারপরে এক এক করে আরো কিছু আমরা যুক্ত করলাম। কি শিল্পাঙ্গন শুধু আমাদের একটাই প্রবাদ বাক্য ছিল, শিল্পাঙ্গন শুধু মঞ্চে অভিনয়ের জন্যই আসে না বা মঞ্চে অভিনয়টাই করে না, যেটা শুরুটা হয়েছিল অঙ্কন সঙ্গীতের মাধ্যমে। তাই আমরা প্রতি বছর পুজোর আগে ছোট বাচ্চাদের, বড়দের সবাইকে আমরা জামা কাপড়, নতুন জামা কাপড় দিই। তা এবছর পুজোর প্রাককালে আপনারা জানেন একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে, আমরা থাকতে পারিনি। আমরা হয়তো ওই কাজটা আমরা বন্ধ করে দিয়ে আমরা ছুটে গেছিলাম আমাদের এই কিছু বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। ত্রাণ সামগ্রী নিয়ে আমরা সরাসরি এখানে পৌঁছেছিলাম। সেই ছবিও আমাদের দেওয়া আছে, আপনারা যদি ভিডিও আমাদের ফেসবুকটা দেখেন দেখতে পাবেন। আমরা স্পটে গিয়ে আমি এক কোমর জলে দাঁড়িয়ে যে মানুষকে দিচ্ছি খাবার, কিছু করার নেই, জলে নামতেই হয়েছিল আর সেরকম ছবিও আছে এখানে। তো আমরা এগুলো করে থাকি। তারপর ছোট ছোট বাচ্চাদের পেন, খাতা, দুস্থ পরিবারদের যা যা করণীয়, যা যা উপকার করণীয় আমরা করি। আরেকটা বিশেষ যেটা দিক সেটা আমরা একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে করোনার সময় ওই রকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু শিল্পাঙ্গন বসে থাকে। আমরা কি করি, আমরা যেরকম আমরা একটা মাধ্যম মাত্র, কারোর কাছ থেকে এনে আবার সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া। আমরা শুধু মাঝখানে মাধ্যম হিসেবে কাজ করেছি। কিরকম, বেশ কিছু পরিবারকে আমরা 6 মাস ধরে চাল ডাল দেওয়ার ব্যবস্থা করেছি। বেশ কিছু ছোট ছোট পরিবারকে, তারা রীতিমতো আমাদের কাছে এসেছিলেন। করোনার সময় আপনারা জানেন কি পরিস্থিতি গেছে। তো এরকম কিছু কিছু লোককে আমরা ডোনার হিসেবে পেয়েছিলাম, তারা আমাদের দিত। এরকম 6 মাস ধরে বেশ কিছু পরিবারকে আমরা এই খাদ্য সরবরাহ করেছি। তো যাই হোক, আমরা এগুলো করে থাকি। তো ওই জন্যই আমরা এই কথাটা বললাম যে আমরা শুধু মঞ্চেই, শুধু সংলাপের মধ্যেই থাকি না, আমাদের অন্যান্য কাজগুলোও রয়েছে। এবার এক এক করে আপনারা জানতে পারবেন আরো আনুষঙ্গিক কাজগুলো আমরা কি কি করি। আমরা প্রতি বছর একটা পত্রিকা প্রকাশ করি। এবারে আমাদের নবম বর্ষ পত্রিকা প্রকাশ হয়েছে এই আগের ফেস্টিভ্যালে, 17ই নভেম্বর হয়ে গেছে। তো যাই হোক, একটা পত্রিকা আমাদের প্রকাশ হয়। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, তারপর এমনিতে সময়টা একটু দেরি হয়ে গেছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয়, বাইরে তো পাবেন না, আমাদের ফ্লেক্সে দেওয়া রয়েছে দমদম শিল্পাঙ্গন, ওই ইউটিউব এবং ফেসবুক দুটোই আছে ওই একই নামে। আপনারা একটু কাইন্ডলি সার্চ করে দেখলে পেয়ে যাবেন, সমস্তটাই আমাদের পেয়ে যাবেন আমাদের কর্মকাণ্ড সম্পর্কে। কারণ বলে এখন শেষ করতে পারবো, অনেকটা সময় লেগে যাবে। তো এবারে আসি মূল পর্বে। আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী দেবাশিস পাল মহাশয়, আমাদের প্রধান অতিথি অর্থাৎ উদ্বোধনী অতিথি হিসেবে দেবাশিস পাল অনুনাটক বিকাশ মঞ্চের যুগ্ম সম্পাদক। এখানে উপস্থিত রয়েছেন আমার হৃদয়ের একটা পাশ বলতে পারে সমরেন্দ্র ভৌমিক। যখনই আমি সমস্যায় করি, এই সমর্থা এসে আমাকে টেনে তোলে আর আবার সমর্থা যখন বিপদে পড়ে আমি তাকে তুলি। এরকম ব্যাপারটা কি হয়ে গেছে অনেকটা।
তো সেই সমরদা, সমরেন্দ্র ভৌমিক, তো উনি আমাদের মধ্যে অতিথি হিসেবে আমরা পেয়েছি, প্লাস এখানে সবকিছুতেই আছে, মানে সব তরকারির হলুদ যাকে বলে। যাই হোক, উনি দর্শকের আছে, নির্দেশনায় আছে, আমার লাইট ম্যানও থাকে আমাদের। যাই হোক, আমরা খুব খুশি হয়েছি সমুদ্রকে পেয়ে। তো বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা যারা ব্যারাকপুর গিয়ে থাকবেন, বিভূতিভূষণ ভবন বাড়ি যেটা, তার পাশেই হচ্ছে আমাদের ময়ূকের নিজস্ব মহলা ভবন। তো এটা 45 বছরের পর 1982 সালে সেটা নতুন যেটা তৈরি হয়েছিল। 1982 সালে 1980 সালে তৈরি হয়েছিল। 45তম বর্ষ চলছে। আমি অজয়বাবুর সঙ্গে কিছুটা ক্ষোভ নিয়ে একদিন আমি লিখেছিলাম। আমাদের একটা নাটক বিকাশ মঞ্চের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে আপনি এত নাট্যোৎসব করে করে বেড়ান, কিন্তু আপনাকে তো আমি কখনো নাটক বিকাশ মঞ্চের অনুষ্ঠানে আমি দেখি না। আমি সত্যি কথা বলতে ওনাকে দেখিনি আমি কখনো। ইভেন আমাদের যখন মিটিং হয় তখনও ওনাকে আমি দেখি। কেন পারেন না সেটা আজকে দেখলাম মানে উনি সারা, সেটা আমি জানতাম যে উনি ওই যে কোনো নাটকের দলই বলছে এই মুহূর্তে, যে এই সামাজিক যে কাজকর্ম আছে সরাসরি যুক্ত থাকে, সেটা আমি কিন্তু দেখিনি আগে। সেই নাটকের দলের ছেলেমেয়েরা হয়তো আলাদা আলাদা বিষয়ের দিকে যায়, কিন্তু সরাসরি যুক্ত থাকতে এই প্রথম দেখলাম। এটার জন্য আপনার আমাকে নমস্কার। এটা অনেক বড় ব্যাপার। আমরা নাটকের মাধ্যমে সমাজকে জাগাই, এটা কিন্তু অজয়বাবু সেটা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, অনুনাটক বিকাশ মঞ্চের একটু শুরুর দিকে কথাটা একটু না জানালে পরে অনেকেই এখানে জানেন না। অনুনাটক বিকাশ মঞ্চ 2008 সালে ব্যারাকপুরের সুকান্ত সদনে তৈরি হয়েছে। মহি চট্টোপাধ্যায় এবং রতনলাল ঘোষ, তারপরে হিমাদ্রি শেখর সান্যাল, তারপরে প্রসাদ কৃষ্ণ চ্যাটার্জি, ওদের সবার একটা মিলিত উদ্যোগে এটা তৈরি হয়েছিল। মৃণালদাও একদম প্রথম যে কমিটিটা ছিল, সে মৃণালদা তার মধ্যে, আমাদের অন্যতম যুগ্ম সম্পাদক যিনি আছেন মৃণালদে, তিনিও কিন্তু সেই প্রথম কমিটির একজন সদস্য ছিলেন। ব্যারাকপুরে সেটি সুকান্ত সদনে বেশ বড় সড়ই ভিড় হয়েছিল, মোটামুটি প্রায় 500-600 লোক ছিলেন সেই প্রথম মিটিংটা হয়। আমি কিন্তু প্রথম মিটিংয়ে কিন্তু আমি কমিটিতে ছিলাম না, আমি সেকেন্ড টাইম এসে কমিটিতে ঢুকেছি। এবং আমরা কিন্তু প্রনাটকটাকে আমরা পুরো পশ্চিমবঙ্গের মধ্যেই ছড়িয়ে দিতে চাইছি। আমাদের কমিটির লোকজন আপনার কুচবিহার, জলপাইগুড়ি, তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা আছেন। বিভিন্ন জায়গায় নাট্য উৎসবও তৈরি হচ্ছে। এখানে যারাই আছেন, আমার অনুরোধ থাকবে আপনারা অনুনাটক বিকাশ মঞ্চে এসে যোগ দিন। এবং অনুনাটক আসলে কি হয়, যে নাটক তো 40 মিনিট, তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা হতেই পারে, সেটা 6 ঘন্টাও একটা নাটক হয়েছিল। তো সেটা একটা বড় ব্যাপার, সারা রাত ব্যাপী গুরুভঙ্গমের কথাই বলছি, সারা রাত। তো সেটা একটা বড় ব্যাপার। আজকাল হয়তো সবার সময়, আজকাল তো বেসিক্যালি আজকাল ছেলে মেয়েরা যারা আছে, যারা চাকরি বাকরি করেন, 10টা-5টা ডিউটি দিতেও করেন। আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রাত্রিরে 9টার থেকে রিহার্সাল শুরু হয়। আমি আমার দলেই দেখেছি সবাই এসে ঢুকতে 8:30-9টা বেজে যায়। আমি একটু বিরক্ত হই, কিন্তু বিরক্ত হয়ে তো উপায় নেই। কিন্তু আগে তো পেটের যোগান দিতে হবে, তারপরে তো অন্য কথা। সমাজ পাল্টানো নিজে যদি মানে শক্তিশালী না হয়, সমাজ পাল্টানো যাবে না। তো সবাই এখানে এসছেন, আজকে নাট্যোৎসব সফল হোক, খুব ভালো লাগলো একটা। এবং অজয়বাবুর মানে কর্মপরিধি দেখে আমি বিস্মিত, এবং বইতে আছে, বইতে আমি পড়ে নেবো। একদম খুব খুশি হয়েছে যে আপনার এত কাজ করার পরিধি, সারা বছর ধরে কাজ। হ্যাঁ, সেটাই, সারা বছর ধরে উনি কাজ করে যান। এটা একটা সবচেয়ে বড় ব্যাপার নাটকের দলে। কিন্তু আজকে পয়সা কড়ি তো নেই, খুব একটা পাওয়া যায় না নাটকের দলে, জানেন সবাই, যারা নাটক করছে সবাই জানে। কিন্তু অজয়বাবু কিন্তু সারা বছর ধরে ছোট ছোট করে করতে থাকেন, কিন্তু থেমে থাকেন।
যারা নতুন প্রজন্ম আছেন এটা কিন্তু ওনার কাছ থেকে এটা শেখার এটা থাকলে চলবে না। হিংসা করলেন না? কোনো না কোনো হিংসা করলেন নাকি? আমিও থেমে থাকি, মানে আমার নিজের নাটকের দল থেমে থাকে না। আমরা বিভিন্ন মানে যারা পুরনো লোকজন আছেন অনেকেই মারা গেছেন, কোভিড টোভিডে অনেকেই মারা গেছেন, তো এখন আমাকেই দড়িটা ধরে রাখতে হয়েছে। আমরাও থেমে নেই, চলছে। আমার এই মুহূর্তে একটা পূর্ণাঙ্গ নাটকের মহড়া চলছে, তো এই আগামী 2 ফেব্রুয়ারি এটা পঞ্চায়েত হবে সুকান্ত সদনে। আপনারা যারা এখানে আছেন সবার আমন্ত্রণ রইল 2রা ফেব্রুয়ারি সুকান্ত সদনে। সবাই খুব ভালো থাকবেন, নাটক ভালো হোক, বেশি কথা বলবেন আপনি। বন্ধ কর, এটা গান গাইবার সময় না। শরীরে একটু গরম রাখবার জন্য গাইতেছিলাম। সেই হচ্ছে কথা মনে পড়লে গায়ে রক্তচাপ একেবারে হিম হয়ে আসে। তুমি ভালো করে তুমি চুপ করো, ভালো করে নজর রাখছো কি? হ্যাঁ, সে তো রাখতেছি। আচ্ছা কথা মনে করেন আমরা দুজনে বসে আছি, ওই দেখেছে আপনি লোকটাকে দেখলে যেটি তার দিয়ে থাবা মেরে মেরে গুটি গুটি আসতেছে, এই বুঝি একেবারে ঘাড়ে পড়ে নাও। তুমি ওদিকটা ভালো করে নজর রাখছো তো? হ্যাঁ, সেই জন্যই তো গান গাইতেছিলাম। আচ্ছা বেশ, গান গাইলে যদি তোমার মনে সাহস আসে তাহলে গাইতে পারো। গাইব? হ্যাঁ গাও, তবে আস্তে আস্তে গাও। আচ্ছা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আপনার মাথায় বসে তো এখনো অনেক চুল আছে, আপনি এইসব করে ঘুরছিলেন? হ্যাঁ, চলো উত্তর দেন। এদিকে চুপ করে আছে, লকআপে ঢোকাবো নাকি মশাই? মতলব কি? কোনো মতলব নেই, ও ইচ্ছে হলো তাই করেছি। হ্যাঁ, তা এইরকম উদ্ভট ইচ্ছে হওয়ার আপনার কারণটা কি? ওই খেয়াল বলতে পারে। খেয়াল নয়, খেলা বলতে পারে। খেলা? হ্যাঁ, তা এইরকম বিপজ্জনক খেলা আপনি প্রায় খেলেন? বিপজ্জনক বলছেন কেন? বলছি কেন, সোজা হয় বসুন। চল, সোজা হয় বসুন। হ্যাঁ, আচ্ছা আমি এখন আপনাকে যা যা প্রশ্ন করব, হ্যাঁ, আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন, ঠিক আছে? একদম সত্যি কথা বলবেন, কোনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বললে কিন্তু কপালে দুঃখ আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আপনার নাম? আমি জয়দেব আইচ। হ্যাঁ, দাঁড়ান। রাগ করিস না মা, দেখেছিস তো রাস্তাঘাটে কি অবস্থা, যানজটের গাড়ি এক টবে ঢুকছে না। ফোনটা নিয়ে যাওনি কেন? তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গেছি। অদ্ভুত, অথচ তোমার জন্য তাড়াতাড়ি বেরোতে গিয়ে অফিসে বসের কথা গাড়িতে টিপ্পনি হজম করতে হলো। চলবে কি করে না? কি বললি? আমার সংসার তোর নয়? আমার সংসার কি করে বলি বলতো? আমি তো আর বেশি দিন বাঁচবো না দিদি। আচ্ছা দিদি, আমি না থাকলে তুই একা হয়ে যাবি? না, আমি কোনোদিন একা হব না। বুঝেছি, তুই রমেনদাকে বিয়ে করে তোকা হয়ে যাবি। দিদি, রমেনদার সঙ্গে তো দেখা হয়, কথা হয়? না, দেখা হয় না, কথাও হয় না। আমি ওকে বলেছি ও যেন অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেয়। কি বলছিস দিদি? ঠিকই বলেছি। রমেনের বাড়ি থেকে রমেনকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। আমিও রমেনকে বলেছি আমার বোনকে ছেড়ে আমি বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে পারবো না। কেন দিদি? আমার
জীবনটা নষ্ট করবি? রমেনদা তোকে খুব ভালোবাসে, আমি মরে গেলে আবার বাজে কথা। আর একটাও বাজে কথা বললে আমি কিন্তু সত্যি সত্যি কোথাও চলে যাব, কোনোদিন আসবো না। কিন্তু দিদি, আমি যে তোর কষ্টটা সহ্য করতে পারি না। আমার আমার কিসের কষ্ট রে? কোনো কষ্ট নেই আমার, কোনো যন্ত্রণা নেই, কোনো হাহাকার নেই, কোনো অভিযোগও নেই। অফিসে হাড় ভাঙা পরিশ্রম, তারপরে আমার আঁকার সাজ সরঞ্জাম জোগাড় করা, ছবি এক্সিবিশনে পাঠানো, রান্না করা, আমাকে ওষুধ খাওয়ানো, এসব তো মেয়েদেরই কাজ সোমা। ছোটবেলায় লেখাপড়া ছেড়ে ছবি আঁকতে ভালোবাসতিস তুই, কত কত যত্ন করে তো ছোটবেলার ছবিগুলো রেখে দিয়েছি। সেদিন থেকেই ভেবেছিলাম বড় হয়ে তুই মস্ত বড় আর্টিস্ট হবি। তুই যে অল্পদার কাছে আঁকা শিখেছিস, অল্পদা খুব একটা নাম করতে না পারলেও দেখিস না লোকটা মস্ত বড় পাগল। পাগল না হলে কি শিল্পী হওয়া যায়? অনেক বক করলাম, এবার ওর সাথে খেয়ে নে তো। বাহ, লক্ষ্মী, এবার শুয়ে পড়।